হ্যালো এভরিওয়ান টু মাই স্টক আর্গুমেন্ট সিরিজ, যেখানে আমি স্টক আর্গুমেন্ট নিয়ে আলোচনা করি এবং যেগুলোকে এমনভাবে ইউজ করি যাতে করে আপনারা এগুলোকে ইউজ করতে পারেন আপনাদের আর্গুমেন্ট হিসেবে, যাতে প্রেপ টাইমে আপনাদের বেশি কষ্ট করতে না হয়। আজকে যে স্টক আর্গুমেন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রো স্যাংশনস আর্গুমেন্ট, কিভাবে করে আমরা প্রো স্যাংশনস আর্গুমেন্টগুলোকে ইউজ করতে পারি। এবং যেহেতু স্যাংশনসের ডিবেট অনেক কমন হয়, সেহেতু এই মানে কিভাবে করে স্যাংশনসের ডিবেট আপনি জিতবেন এটা বোঝানো ইম্পর্টেন্ট। ফার্স্টলি এটা একটা থিসিস স্টেটমেন্ট থাকতে হবে। থিসিস স্টেটমেন্টটা কি? স্যাংশনস উইল ওয়ার্ক অ্যান্ড লিড টু ডিজায়ারেবল আউটকামস অ্যাজ স্যাংশনস ওয়ার্ক অ্যাজ লেভারেজ। তার মানে আমরা যেটা বুঝাবো সেটা হচ্ছে যে স্যাংশনস থেকে আমাদের যে ডিজায়ারেবল আউটকামে আমরা পৌঁছাতে পারবো এটার লাইকলিহুড বেশি হবে, কেননা আমাদের স্যাংশনস একটা লেভারেজ হিসেবে কাজ করবে। এটার আমি আপনাদেরকে তিনটা রিজনিং দিব। রিজনিং নাম্বার ওয়ান: স্যাংশনস ওয়ার্ক বাই টার্গেটিং এলিটস উইথ ডিসিশন মেকিং অথরিটি, ইনক্রিজিং দ্য কস্ট অফ নন কমপ্লায়েন্স অ্যান্ড ইনসেন্টিভাইজেস পলিসি চেঞ্জ। এটার মানে হচ্ছে যে স্যাংশনস এমনভাবে কাজ করে যাতে করে এটা পলিটিক্যাল এলিটদেরকে টার্গেট করে এবং নন কমপ্লায়েন্সের কারণে ওদের যে হার্ম হতে পারে সেটাকে নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। এটার দুইটা সাইড দিব। প্রথম সাইডটা হইতেছে যদি ওরা কমপ্লাই না করে তাহলে তাদের সমস্যা হবে, তার মানে ওরা নেগোশিয়েট করার চেষ্টা করবে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ক্যাপিচুলেট টু দ্য টার্মস অফ স্যাংশনস, তার মানে সমস্যা এড়ানোর জন্য ওরা কি করবে, ওরা স্যাংশনস এর টার্মস গুলো মানার চেষ্টা করবে, তার মানে আপনি প্রবাবলি একটা বেটার সিচুয়েশনে পৌঁছাতে পারবেন এখান থেকে। এইটার এক্সাম্পলস কি হতে পারে? এটার এক্সাম্পলস আমি দুইটা দিতে পারি। একটা হইতেছে যে ইরান। যেমন ইরানে ইউএস এবং ইইউ যখন অয়েল স্যাংশনস দেয়, ওদের অয়েল রেভিনিউ 50% পর্যন্ত কমে যায়। এটার কারণে যেটা হয় যে এই অয়েল রেভিনিউ গুলার সবচেয়ে বড় মানে সবচেয়ে বেশি পোর্শন অফ টাকা পয়সা পাইতে হইতেছে ইরানের পলিটিক্যাল এলিটসরা বা ইকোনমিক এলিটসরা। যখন এদের অবস্থা খারাপ হয়, এরা রিজিমকে প্রেশার করার চেষ্টা করে, রিজিমকে মানাইতে চেষ্টা করে, বা রিজিমকে অ্যাটলিস্ট নেগোসিয়েশন টেবিলে বসাতে সাহায্য করে, প্রথমত। দ্বিতীয় এক্সাম্পল হতে পারে লিবিয়া। লিবিয়াতে যখন ইউএস এবং ইউএন মিলে স্যাংশন দেওয়া শুরু করে, আগেইন ওদের অয়েল রেভিনিউ কোলাপস করে। যেহেতু ওদের অয়েল রেভিনিউ কোলাপস করে, এটার কারণে এটার কারণে ওদের পলিটিক্যাল যে এলিটসরা আছে, যেহেতু ওই এলিটদের লাভের অংশটা আসলে অয়েল রেভিনিউ থেকে আসতো, ওদের উপরে একটা প্রেশার পড়া শুরু করে। আরেকটা যেটা কারণ এখানে আছে সেটা হচ্ছে যে ওদেরকে গ্লোবাল ফাইন্যান্স থেকে আপনি আইসোলেট করে ফেলতেছিলেন, যেই কারণে হইতেছে যে ওদের গ্লোবাল ফাইন্যান্সিয়াল মার্কেট থেকে যেহেতু ওরা সরে আসতেছিল, এলিটরা টাকা পয়সা কামাইতে পারতেছিল না। এইটার কারণে যেটা হওয়া শুরু করে যে ওই এলিটরা যে রিজিমকে প্রেশার করা শুরু করে। এই প্রেশারের কারণে যেটা হয় যে গাদ্দাফি ওর WMD যে প্রোগ্রামটা, অর্থাৎ ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন যে প্রোগ্রামটা, ওই প্রোগ্রাম থেকে সরে আসে এবং একটা পর্যায়ে পরে গাদ্দাফিকে তার পাওয়ার থেকেও সরায় ফেলা যায়, যেটা হইতে যে কারণ ওই এলিটরা তো অন দ্য গ্রাউন্ড ওখানে ওকে নেগোশিয়েট করার চেষ্টা করছে, বা এলিটরা যেহেতু প্রেশার দিতেছিল, তার মানে গাদ্দাফিরও নেগোসিয়েশন টেবিলে বসা লাগতেছিল। সেকেন্ড রিজনিংটা কি? সেকেন্ড রিজনিংটা হইতেছে স্পেসিফিক ইন্ডাস্ট্রিজ অফেন হ্যাভ টাইজ উইথ স্যাংশন ইম্পোজিং নেশনস। এটা একটু ক্রুশাল এবং এটাকে বুঝাইতে হবে ভালোভাবে। কেন? কারণ হইতেছে যে কোম্পানিজ উইথ গ্রেট ক্যাপাসিটি টু ইনফ্লুয়েন্স, মানে কোম্পানিজ হ্যাভ আ গ্রেট ক্যাপাসিটি টু ইনফ্লুয়েন্স গভর্নমেন্টস বাই লবিং, অর ওদেরকে পুশ করতে পারে যাতে করে ওরা চেঞ্জ আনতে পারে, তাই না? বিকজ লোয়ার রেভিনিউজ এর কারণে তো ওদেরই হার্ম হইতেছে, তার মানে কোম্পানির যে লবিং পাওয়ার আছে, কোম্পানিজরা এখন লবি করে। প্রথমত তার মানে দেখেন দুইটা আর্গুমেন্টের কিন্তু লিঙ্ক আছে। প্রথম আর্গুমেন্টে আপনি বুঝাইতেছেন পলিটিক্যাল এলিটার লিগ, মানে পলিটিক্যাল এলিটরা যেহেতু প্রেশারে আছে, এই জন্য ওরা নেগোশিয়েট করতে পুশ করতেছে। এখন আপনার গভর্নমেন্টের আন্ডারে যেসব কোম্পানিজ গুলো আছে, কোম্পানিজ গুলো আপনাকে পুশ করতেছে যাতে করে কিনা আপনি এখান থেকে সরে আসেন। এটা আরেকটা ইয়ে হইতেছে, যেহেতু সেকেন্ডারি স্যাংশনস পড়ে, এবং আপনি মডেলিং এর যে ভিডিওটা, আগের ভিডিওটা ওটা দেখলে দেখবেন যে যেহেতু সেকেন্ডারি স্যাংশনস পড়তেছে, তার মানে এটা আরো হার্ড হয়ে যেতেছে অন্যান্য কোম্পানি, অন্যান্য কান্ট্রির জন্য ওদের সাথে ট্রেড করার ক্ষেত্রে। সো ওরা যেহেতু সেল অথবা ট্রেড করতে পারতেছে না, ওদের ইকোনমিক একটা প্রেশার চলে আসতেছে। এটার এক্সাম্পল কি হতে পারে? এটার এক্সাম্পল হইতেছে আফ্রিকার অ্যাপারথাইডের টাইমে। যেহেতু আফ্রিকার মধ্যে কি আছে, অনেক রকমের মিনারেলস আছে, অনেক রকমের খনিজ পদার্থ এন্ড স্টাফ আছে। এইগুলোকে ওদের কি করতে হয়? মাইন করতে হয়, রিফাইন করতে হয়, রিফাইন করে কিন্তু মাইন করলো, রিফাইন করলে তো লাভ নাই, ওর তো বেচতে হবে কারো কাছে, না? ও বেচে কার কাছে? ও বেচে তো ওয়েস্টার্ন মার্কেটের কাছে। এখন ওয়েস্টার্ন মার্কেট যদি বলে যে না আমি আর কিনবো না, তখন যে মানে আমি স্যাংশনস দিয়ে রাখছি, আমি কিনবো না, অন্য কাউকেও কিনতে দিব না, মানে প্রবাবলি ইউএসও কিনবে না, চায়নারও কিনতে দিবে না, বা প্রেশার ক্রিয়েট করে আছে চায়নাকে বেচলে আরো বেশি স্যাংশনস পড়বে। তখন যেটা হয় যে ইন্টারনাল যে পলিটিক্যাল প্রেশার আছে ওই আফ্রিকাতে, সেই আফ্রিকাটা মানে আরো আফ্রিকার পলিটিক্যাল প্রেশারটা বেড়ে যায়, ইন্টারনাল পলিটিক্যাল প্রেশার অ্যাম্প্লিফাই করে। এটার কারণে তিনটা কি জিনিস, মানে তিনটা কি আউটকামে আমরা রিচ করতে পেরেছিলাম। প্রথম আউটকামটা হইতেছে, ওই সময় যেহেতু মানে অ্যাম্প্লিফিকেশন হয়েছে পলিটিক্যাল প্রেশারের, প্রেসিডেন্ট FWD ক্লার্ক তার যেটা করতে হয়েছে যে তার অপোজিশন পার্টির উপরে যে ব্যান ছিল, যে অপোজিশন পার্টিরা কোনো রকম রাজনীতি করতে পারবে না, সেই ব্যানটাকে তুলে ফেলতে হয়। দ্বিতীয় যে আউটকামটা হয়েছিল সেটা হচ্ছে 1990 সালে নেলসন ম্যান্ডেলাকে তার ছেড়ে দিতে হয়, এবং যে ওইখান থেকেই কিন্তু অ্যাপারথাইডের শুরু হয়। তবে স্যাংশনসের কারণে অ্যাপারথাইড হয়েছে ব্যাপারটা এমন না, কিন্তু স্যাংশনস প্রবলি হেল্প করছে অ্যাপারথাইডের ক্ষেত্রে। থার্ডলি এবং মোস্ট ইম্পর্টেন্টলি, তখন সরকার
এএনসির সাথে নেগোশিয়েট করা শুরু করে এবং ওই এএনসির সাথে নেগোসিয়েশনটাও অনেকভাবে করে আপনাকে অ্যাপারথাইডের দিকে আগাইতে সাহায্য করছে। তার মানে হচ্ছে সেকেন্ডারি, তার মানে সেকেন্ড কি পয়েন্ট হইতেছে সেটা হইতেছে ইন্ডাস্ট্রিগুলো কিভাবে করে সরকারকে প্রেশারাইজ করতে পারে এবং নেগোসিয়েশন টেবিলে বসাতে পারে, এটা বোঝানো ইম্পর্টেন্ট। থার্ডলি আমরা যেটা বুঝাবো যে sanctions create substantial resentment against current governments for allowing the economic situation to get so bad. এটাকে আপনি তিনভাবে দেখাইতে পারেন। প্রথমত, এটা ডেমোক্রেসির ক্ষেত্রে, ডেমোক্রেসির ক্ষেত্রে কি হবে, এবং এটা প্রবলেম সবচেয়ে ইজিয়ার কেসটা হইতেছে যদি আপনি একটা ডেমোক্রেটিক কান্ট্রিকে স্যাংশনস দেন এবং ওখানকার ইকোনমিক সিচুয়েশন বাজে হয়ে যায়, তার মানে ওইখানকার ইকোনমিক সিচুয়েশন বাজে হওয়া মানে কি, যে নেক্সট যখন ইলেকশন হবে, নেক্সট ইলেকশনে কারেন্ট পলিটিক্যাল পার্টি প্রেসারে থাকবে, যেহেতু কারেন্ট পলিটিক্যাল পার্টি প্রেসারে থাকবে এবং প্রবলি যেহেতু মানুষের অবস্থা খারাপ, মানুষজন তো কারেন্ট পলিটিক্যাল পার্টিকে ভোট করবে না, তার মানে যেহেতু কারেন্ট পলিটিক্যাল পার্টিকে ভোট করা হবে না, কারেন্ট পলিটিক্যাল পার্টির জিতার চান্সেস আর লেস লাইকলি। বাট এখানে একটু প্রবলেমটা হইতেছে যে ম্যাক্সিমাম টাইমস কি বলে ডেমোক্রেটিক কান্ট্রিতে তো আসলে স্যাংশনস দেওয়া হয় না, স্যাংশনস দেওয়া হয় হচ্ছে অটোক্রেটিক কান্ট্রি ক্ষেত্রে। অটোক্রেটিক কান্ট্রির ক্ষেত্রে আপনি কি বুঝাবেন? অটোক্রেটিক কান্ট্রির ক্ষেত্রে আপনি যেগুলো বুঝাবেন সেটা হচ্ছে এই রেভলিউশনটা যেটা করে সেটা হইতেছে যে ইউ মেক পলিটিক্যাল এলিটস অর ডিক্টেটরস অ্যাফ্রেড অফ দ্য মানে পোটেনশিয়াল রেভলিউশন। যেহেতু আপনার দেশের মানুষজনের ইকোনমিক অবস্থা এখন বাজে হয়ে গেছে, তার মানে মানুষজন কি প্রবলি স্ট্রিটে প্রোটেস্ট করতেছে, আপনার এগেনস্টে কথা বলতেছে, এবং যেহেতু মানে এবং এখানে একটা আরেকটা পার্ট বোঝানোর ক্রুশাল বা অ্যানালাইসিসটা এভাবে করে দেওয়া লাগবে যে যেহেতু স্যাংশনস দেওয়া হয়েছে, স্যাংশনস দেওয়ার মাধ্যমে কি হইতেছে যে অন দ্য গ্রাউন্ডে মানুষের অবস্থা, ইকোনমিক অবস্থা বাজে হওয়া মানে কি, এটা হিট করে কাকে বেশি, এটা হিট করে হইতেছে লোয়ার মিডল ক্লাস বা মিডল ক্লাস মানুষদেরকে। আপার ক্লাস কিন্তু অ্যাকচুয়ালি রেভলিউশনে যায় না, বা আপার ক্লাস কিন্তু অ্যাকচুয়ালি প্রোটেস্টে যায় না। প্রোটেস্টে যারা যায় কারা? প্রোটেস্টে যায় হচ্ছে আপনার কি বলে লোয়ার মিডল ক্লাস বা একেবারে নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্তরা। তার মানে আপনার দেখাইতে হবে যে যেহেতু নিম্নবিত্তের অবস্থা এত বাজে হয়ে গেছে, সে কারণে ওরা বেশি রেভলিউশনে যাওয়ার চেষ্টা করবে এবং এই রেভলিউশনটার কারণে অটোক্রেটিক এটাকে ভয় পাবে। তার মানে ও মানুষকে থামানোর জন্য হইতেছে অনেক চেষ্টা করবে। সেই চেষ্টাটাই প্রবাবলি হইতেছে মানুষকে কাম ডাউন করানো, বিকজ সবসময় তো আর মানে অটোক্রেসি হইলেও তো ও আসলে সবসময় মানুষকে দমন পীড়নের মধ্যে রাখতে চায় না, একটা মধ্যস্থ অবস্থায় থাকতে চায়, কারণ সবসময় যুদ্ধ লেগে থাকা বা সবসময় নিজের মানুষের সাথে মারামারি করতে থাকা আসলে অটোক্রেসির জন্য খুব একটা সুবিধাজনক পজিশন না। থার্ডলি এটা বুঝতে হবে যে স্যাংশনস ইনক্রিজ ক্রিয়েট অর অ্যাক্সিলারেট ইন্টারনাল ফ্র্যাকচারিং অফ গভর্নমেন্ট অর মিলিটারি রিজিমস। টার্গেটেড টার্গেটেড মানে টার্গেট করে যেগুলো দেওয়া হয়, ইকোনমিক প্রেশার কজেস সাম এলিটস প্রবাবলি মিলিটারি জেনারেলস টু অ্যাবান্ডন দ্য গভর্নমেন্ট। এই পার্টটা ক্রুশাল। ওই যে আগের পার্টটা যেটা কিনা সরি, যেখানে এখানে দেখাইতেছিলাম যে নাম্বারটা, যে এখানে তো আপনি পলিটিক্যাল এলিটদের উপরে আপনি স্যাংশন দিতেছেন, যেহেতু আপনি এলিটদের উপরে স্যাংশন দিতেছেন, এই এলিটদের উপরে স্যাংশনটা এইভাবে কাজ করে যে এইটা আপনার যে ইন্টারনাল লোকজন আছে বা মিলিটারি জেনারেলস আছে বা বড় বড় লোক, মানে বড় বড় গভর্নমেন্ট অফিসিয়ালস আছে যাদেরকে আপনি স্যাংশন দিতেছেন, এরা তো তখন মানে গভর্নমেন্টকে অ্যাবান্ডন করে দেয়, বিকজ এদেরও তো একটা ভয় আছে যে এদের তো ফ্লাইট, মানে এরা তো দেশের বাইরে যেতে পারতেছে না, দেশের বাইরে গেলে প্রবলি ওদেরকে অ্যারেস্ট করা হবে, দেশের মধ্যে ওরা খুব ভালোভাবে ব্যবসা করতে পারতেছে না। সুতরাং যেটা হয় যে ওদের ইন্টারনাল ফ্র্যাকচার তৈরি হওয়া শুরু হয় এবং গভর্নমেন্টের মধ্যে ধরো লেজিসলেশনের মধ্যে বা মানে লেজিসলেটিভ বডির মধ্যে, অথবা ওদের যখন একটা কনভারসেশন হইতেছে, কনভারসেশনের মধ্যে ইন্টারনাল ফ্র্যাকচার হয়, কথা কাটাকাটি হয়, তখন গভর্নমেন্টের ফাংশনালিটিটা নষ্ট হয়ে যায়, বিকজ গভর্নমেন্টের ইন্টারনালি একজন আরেকজনের সাথে ওদের মনোমালিন্য হইতেছে। লাস্টলি যে অন দ্য গ্রাউন্ড যে প্রোটেস্টটা হইতেছে, যেহেতু স্যাংশন দেওয়া হইতেছে, স্যাংশনসের কারণে যেটা হয় যে প্রোটেস্টগুলো লেজিটিমেসি পায়, মানুষ ওই অন দ্য গ্রাউন্ডের মানুষজন মনে করে যে আচ্ছা বিদেশ থেকে আমি একটা সাপোর্ট পাইতেছি বা আমার একটা মোরাল লেজিটিমেসি আছে, তাই মানুষজন আরো বেশি প্রোটেস্টে অংশগ্রহণ করে এবং ইন্টারন্যাশনাল সাপোর্টও পাওয়া যায়, যেহেতু ইন্টারন্যাশনালি বলা হয় যে এই স্যাংশনস এই কারণে দেওয়া হয়েছে, এটা রাইট রিজন, তার মানে ইন্টারন্যাশনালি ওদেরকে ভালো। আরেকটা কাজ হইতেছে অটোক্রেসির ক্ষেত্রে সমস্যাটা কি, অটোক্রেসি কি করে, ক্র্যাকডাউন করে। তার মানে যে প্রোটেস্ট হলে তো প্রোটেস্টে ক্র্যাকডাউন হবে, যত বেশি ক্র্যাকডাউন হবে তত বেশি মানুষজন প্রোটেস্টে যেতে ভয় পাবে। এই পার্টটা ক্রুশাল, যেহেতু স্যাংশন দেওয়া হয়েছে তার মানে কি ইন্টারন্যাশনাল সাপোর্ট পাইতেছে, ইন্টারন্যাশনাল মিডিয়াটের দিকে তাকায় আছে, তার মানে অটোক্রেটিক গভর্নমেন্টের ক্ষেত্রে ক্র্যাকডাউন করা এখন অনেক বেশি কঠিন হয়ে যাবে। তার মানে অটোক্রেটিক গভর্নমেন্ট এখন চাইলেই যে কাউকে মাইরে দিয়ে আসতে পারবে না বা প্রোটেস্টে যে লাঠিচার্জ করতে পারবে না, বিকজ করলেই তো বিদেশ থেকে আরো দেখা হবে এবং স্যাংশনসের পরিমাণও বাড়ানো হবে এবং ওই গভর্নমেন্টের মোরাল লেজিটিমেসিও কমে যাবে। এটা ডেমোক্রেসির ক্ষেত্রে হতে পারে যে ডেমোক্রেটিক গভর্নমেন্টও চাইলেই তখন আর অ্যাটাক করতে পারে না ওর ইন্টারনাল মানুষের ক্ষেত্রে। লাস্টলি যেটা করাটা একটু ইম্পর্টেন্ট সেটা হইতেছে যে স্যাংশনস মে হ্যাভ ওয়ার্ক ইন হিস্টোরিক্যাল কেসেস। তো হিস্টোরিক্যাল যেসব কেসে এটা ওয়ার্ক করছে সেটাকে নিয়ে কথা বলা, যেমন মিয়ানমারে 2010 সালে ওয়ার্ক করছে এটা, সাউথ আফ্রিকান অ্যাপারথাইডের ক্ষেত্রে কাজ করছে এটা, লিবিয়া সিরিয়া এইসব জায়গায় যে কাজ করছে, এইগুলা নিয়ে একটু আলোচনা করলে ইট সাউন্ডস মোর ইনটুইটিভ। সো আগের এক্সাম্পলগুলো যদি জাস্ট নর্মালি দেওয়া হয়, এটা মনে হবে যে বুকিশলি বা থিওরিটিক্যালি বলা হইতেছে যে এটা কেন ওয়ার্ক করবে।
এখানে এক্সাম্পলস গুলো আনলে ইট বিকামস মোর ইনটুইটিভ, যাদের জন্য এটা বাই করা আরো ইজি হবে। সো দিস ইজ হাউ ইউ উইন আ স্যাংশনস আর্গুমেন্ট। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই বাই।